গাজীর ফতোয়া ধর্ষণ করতে পারলে 50 টাকা পুরস্কার দেওয়া হবে। এগুলো হয়তো আমরা জানতে পারতাম না, সুচেতা কৃপালিনী পার্লামেন্টে দাঁড়িয়ে শাহবাবু যখন মারা গেলেন, তখন পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে সেই বাঙালি মহিলা বলেছিলেন, তাহলে অবশেষে সাদা হাতিটিকে আপনারা কাদায় ফেলে মেরে ফেলতে সক্ষম হলেন। তুলকালাম লড়াই লেগেছিল কার্যুর সঙ্গে। এগুলো আমরা হয়তো জানতে পারতাম না। হবে, কারণ একজন অন্য মতের রাজনীতিক মানুষকে মার খাওয়ানো, লোক পাঠিয়ে নিশ্চয় গর্হিত কাজ, কিন্তু ব্যাপারটা মিথ্যা। নেতাজি কখনোই এরকম কাজ করেননি, কখনো করেননি। বস্তুত কি হয়েছিল, কিভাবে সত্যকে বিকৃত করা হয়, অর্ধ সত্যকে বিকৃত করে যেটা কিভাবে পরিবেশন করা হয় সেটা আপনাদের বলছি, এবং এটা আপনারা যথাস্থানে সাধারণ মানুষকে জানিয়ে দেবেন। 1939 সালে যে ত্রিপুরীতে কংগ্রেস অধিবেশন হয়, সেই কংগ্রেস অধিবেশনে নেতাজি অধিকাংশের মত অনুযায়ী সভাপতি নির্বাচিত হন। গান্ধীর সে সময় মোহনদাস গান্ধীর, আমি অন্য যে নামটা আপনারা অভ্যস্ত সেই নামটা আমি ওকে বলি না, মোহনদাস গান্ধী প্রার্থী ছিলেন, মোহনদাস গান্ধী যাকে দাঁড় করেছিলেন তার নাম পট্টাভি সীতারামাইয়া। সেই পট্টাভি সীতারামার সাথে নেতাজি সুভাষচন্দ্রের প্রতিযোগিতা হয়েছিল এবং নেতাজি সুভাষচন্দ্র সেটাতে জিতেছিলেন, কিন্তু গান্ধী সেটা মেনে নেয়নি। মেনে না নিয়ে বলেছিল পট্টাভিস ডিফিট ইজ মাই ডিফিট। এবং তারপরে গান্ধী এমন প্রক্রিয়া একটা করলো, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো কংগ্রেসের ভেতরে, যে নেতাজি সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে বিদায় নিতে হলো এবং তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দিল কংগ্রেস। পুরোটাই জন্য গান্ধীর অঙ্গুলি হেলনে হয়েছে। তখন যে আজকে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মধ্যে যে পরিস্থিতি, তখন গান্ধীর কংগ্রেসের মধ্যে সেই পরিস্থিতি ছিল, এবং গান্ধী সেইভাবে আঙুল নেড়ে একে খুঁচিয়ে তাকে নাচিয়ে নেতাজি সুভাষচন্দ্রকে বার করে দিল। তখন নেতাজি সুভাষচন্দ্র, যিনি আন্তর্জাতিক মাপের নেতা ছিলেন, তিনি সেখান থেকে এসে একটা জায়গা খুঁজে কলকাতা পুরসভার নির্বাচনে অংশ নেবেন বলে ঠিক করলেন। কলকাতা পুরসভা ওর পক্ষে একটা খুবই ছোট পরিসর। নেতাজির যে ব্যক্তিত্ব ছিল, যার জন্য আমি বলছি যে নেতাজি একজন আন্তর্জাতিক মাপের নেতা ছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্রের পক্ষে কলকাতা পুরসভা একটা খুবই ছোট পরিসর। সেই কলকাতা পুরসভায় হয়ে গিয়েছিল 3টে দল লড়ালড়ি করছে, 3-4টে দল লড়ালড়ি করছে। একটা তো আছে নিশ্চয়ই অফিসিয়াল কংগ্রেস, সরকারি কংগ্রেস, যেটার পেছনে গান্ধীর মদত আছে। দ্বিতীয় হচ্ছে নেতাজির সঙ্গে যারা দল ছেড়ে এসেছিল, কংগ্রেস দল ছেড়ে এসেছিল তারা। তৃতীয় আছে মুসলিম লীগ। এই 3টে দলের মধ্যে লড়াই হচ্ছিল এবং কথা হয়েছিল যে, আর এছাড়া ছিল হিন্দু মহাসভা, যার নেতৃত্বে ছিল শাহপ্রসাদ বলতে বলে দিই, হিন্দু মহাসভা ছিল। এই 4টে দলের মধ্যে যাতে লড়াই না হয় সেই জন্য কথা হয়েছিল যে হিন্দু মহাসভা এবং নেতাজির কংগ্রেস এই দুটো একসাথে মিলিজুলি লড়াই করবেন, জোটবদ্ধ হয়ে লড়াই করবেন। এই জোটবদ্ধ হয়ে লড়াই করার ব্যাপারটা নিয়ে একটা মতদ্বৈধ হয়। সেই মতদ্বৈধটা কি নিয়ে হয়? 2জন কাউন্সিলর, কোন নীতির প্রশ্নে নয়, 2জন কাউন্সিলর, তাদের নেওয়া হবে কি না নেওয়া হবে, তাদের টিকিট দেয়া হবে কি না দেয়া হবে জোটের তরফ থেকে, এটা নিয়ে লড়াই হয়েছিল। এবং তার ফলে এই ফ্রন্ট ভেঙে যায়। অর্থাৎ যেটা হলো যে এরা কংগ্রেসীরা নেতাজির সঙ্গে কংগ্রেস ছেড়ে এসছেন তারা, এবং হিন্দু মহাসভা দুটো আলাদা দল হয়ে যায়। তার ফলে কি হলো? কংগ্রেস রইল,
দ্বিতীয় রইল যে যারা কংগ্রেস ছেড়ে এসছে তখনও ফরওয়ার্ড ব্লক বোধ হয় সরকারি ভাবে তৈরি হয়নি, ফরওয়ার্ড ব্লক বলা যেতে পারে। কংগ্রেস রইল, ফরওয়ার্ড ব্লক রইল, ফরওয়ার্ড গ্রুপ বলতো তখন, ফরওয়ার্ড গ্রুপ, আর অন্যটাকে বলতো খাদি গ্রুপ। ফরওয়ার্ড ব্লক রইল, মুসলিম লীগ রইল এবং হিন্দু মহাসভা রইল। যখন এই হিন্দু মহাসভা এবং ফরওয়ার্ড গ্রুপের মধ্যে জোটটা ভেঙে গেল, তখন ফরওয়ার্ড গ্রুপ আর মুসলিম লীগ একসাথে করে তারা জোটবদ্ধ হয়ে লড়াই করলো এবং কলকাতায় 1940 সালে একজন সিদ্দিকী বলে মেয়র নির্বাচিত, সে মুসলিম লীগের ছিল। এটা একটা আমাদের পক্ষে খুব সম্মানের ব্যাপার নয়, কারণ এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র জড়িত ছিলেন, সেই জন্য এই নিয়ে আমি খুব বেশি বলতে চাই না। কিন্তু এই জিনিসটা যখন হচ্ছিল তখন একবার একটা শ্যামাপ্রসাদ একটা মঞ্চে ভাষণ দিচ্ছিলেন। সেই মঞ্চে ভাষণ দেওয়ার সময় কিছু মহিলা, হেমপ্রভা মজুমদার বলে এক মহিলার নেতৃত্বে কিছু মহিলা সেখানে ঢুকে পড়েন এবং তারা খুব গোলমাল করেন। তার মধ্যে শ্যামাপ্রসাদকে দু একটা চড়থাপ্পড় মেরে থাকতে পারেন এবং সভাটা ভেঙে যায়। এটা আমাদের কারোর পক্ষে খুব গৌরবের নয়। কিন্তু বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শ্যামাপ্রসাদের সাথে নীতির প্রশ্নে নেতাজির কোনো মতদ্বৈধ হয়নি, নীতির প্রশ্নে কিছু হয়নি, দুটো কাউন্সিলর নিয়ে হয়েছিল কেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে শ্যামাপ্রসাদ রাজনীতিতে এসেছিলেন 1939 সালের ডিসেম্বর মাসে, যে দেশবন্ধু পার্কে যে সভা হয়েছিল, যেটার কথা একটুখানি আগে রাজস্বী বলল, সেই দেশবন্ধু পার্কের সভাতে শ্যামাপ্রসাদ রাজনীতিতে এসেছিলেন। তার আগে তিনি সরস্বতী প্রাঙ্গণে ছিলেন। আর নেতাজি দেশ ছেড়ে গেছেন 1941 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ 1 বছর 2 মাস সময়, পুরো 2 মাস নয়, 1 বছর 2 মাস সময়। 1 বছর 2 মাস সময়ের মধ্যে দুজনের মধ্যে কত মতদ্বৈধ হতে পারে, কত ঝগড়া হতে পারে, কিছুই হয় সেরকম কিচ্ছু হয়নি। এইটা একটা মিথ্যা ঘটনা। এটা আপনাদের নীতির প্রশ্নে কিছু হয়নি, দুটো কাউন্সিলর নিয়ে মতের অমিল হয়েছিল, এটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। যদি কেউ এই প্রশ্ন এটা নিয়ে প্রশ্ন তোলে তাহলে তাদের সূত্রে দেবেন এবং এটা প্রয়োজন মতো সোশ্যাল মিডিয়ায় দিন। আচ্ছা, এবার দ্বিতীয়টা, ওখানে হিন্দুদের খুন করা, হিন্দু মেয়েদের ধর্ষণ করা আরম্ভ হলো এবং লোক পালিয়ে আসতে লাগলো। তখন আমরা বুঝেছিলাম যে না, ওটা আমাদের আর দেশ থাকলো না, ওখান থেকে চলে আসতে হবে, আমাদের দেশ ভারত। সেই ভারত কি করে হলো? বাঙালি হিন্দুদের বসবাস করার মতন জায়গা ভারতে, পশ্চিমবঙ্গ বলে, যেখানে আমরা এখনো দাঁড়িয়ে আছি, কতদিন পারবো জানি না, এখনো যেখানে আমরা ভারতের গর্বিত নাগরিক হিসেবে দাঁড়িয়ে আছি, এটা কি করে হলো? এই 1946 সালের শেষ পর্যন্ত কিছুই হয়নি। কলকাতার দেশপ্রিয় পার্কে এসে মোহনদাস গান্ধী বলেছিল, বিভিসেক্ট মি বাট নট ইন্ডিয়া, আমাকে জ্যান্ত কাটতে হয় কাটো, কিন্তু দেশকে কেটো না, আমি অনশন করব। ভগবান কি করবে? কিন্তু উনি তার 3 মাস পরে, 3 মাস না 4 মাস পরে 1947 সালে, যখন 47 সালের মার্চ মাসে যখন এই সিদ্ধান্ত হলো যে কংগ্রেস এটা মেনে নিচ্ছে, কংগ্রেস দেশভাগ মেনে নিচ্ছে, তখন গান্ধী তো অনশন করেননি, তখন গান্ধী কোনো প্রতিবাদও করেনি, তখন গান্ধী চুপ করে বসেছিল। এর চেয়ে অনেক ছোটখাটো ব্যাপারে গান্ধী অনশন করত, গান্ধী একেবারে কেঁদে ভাসিয়ে দিত, গান্ধী সবাইকে গিয়ে বলতো, হায় হায় আমার অহিংসা হয়ে গেল, কেউ আমার কথা শুনতো না। কিন্তু যখন দেশভাগ হলো তখন গান্ধী কিচ্ছু করেনি। যখন দেশভাগের সিদ্ধান্ত কংগ্রেস নিল তখন গান্ধী কিচ্ছু করেনি। এই তথ্যটার যদি সমর্থন চান তাহলে একজন পরম সেকুলার লেখক, সুনীল গঙ্গোপাধ্যায় প্রয়াত, পরম সেকুলার লেখক এবং অত্যন্ত সংঘ বিরোধী, রাষ্ট্রবিরোধী লেখক, তার লেখায় পর্যন্ত আছে, বইটার নাম হচ্ছে পূর্ব পশ্চিম, তার লেখায় পর্যন্ত আছে যে ওই সময় কেন গান্ধী অনশন করলেন না, কেন গান্ধী বাধা দিলেন না দেশভাগে, সেটার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারে। এর একমাত্র কারণ কি? একমাত্র কারণ হচ্ছে গান্ধী ভণ্ড ছিল। গান্ধী ভণ্ড ছিল
এই কথাটা আজকে পরিষ্কার করে বলবার সময় এসেছে। গান্ধী রাজনীতিক মানুষ ছিল, রাজনীতির মানুষ ছিল। গান্ধী কোনো মহাপুরুষ ছিল না, এবং রাজনীতি করতে গেলে অল্প স্বল্প ভণ্ডামি করতে হয়, সবাই জানি। সেই ভণ্ডামিটা গান্ধী করেছিল, কিন্তু তার উপরে ওই খালি গায়ে হেঁটো ধুতি করে লোককে বুঝিয়ে দিয়েছিল যে হ্যাঁ আমি ভণ্ডামি করছি বটে, কিন্তু করছিও না। এই হচ্ছে গান্ধীর চেহারা। এই জিনিসটা জেনে রাখতে হবে। যখন 1947 সালের মার্চ মাসে কংগ্রেস সিদ্ধান্ত নিল যে হ্যাঁ দেশ ভাগ হবে, তখন শ্যামাপ্রসাদ বললেন যে দেশ ভাগ যদি হয় তাহলে বাংলাও ভাগ করতে হবে, কারণ এই বাংলার এত বাঙালি হিন্দু তারা জিম্মি বা ধিম্মি হয়ে ওই বাংলায় বাস করবে না। জিম্মি বা ধিম্মি কি জিনিস? এ হচ্ছে তৃতীয় শ্রেণীর বা চতুর্থ শ্রেণীর নাগরিক। এমনিতে অন্য অনেক কিছু লেখা আছে কোরআনে হাদিসে, কিন্তু জিম্মি বা ধিম্মি হচ্ছে মানে উর্দুতে জিম্মি আর আরবিতে ধিম্মি। এই জিনিসটা কিন্তু হচ্ছে ওই তৃতীয় বা চতুর্থ শ্রেণীর নাগরিক। এই তৃতীয় বা চতুর্থ শ্রেণীর নাগরিক হয়ে বাঙালি হিন্দুরা থাকবে না, তাদের জন্য আলাদা বাসভূমি চাই, তাদের জন্য পশ্চিমবঙ্গ চাই। এই পশ্চিমবঙ্গ যখন শ্যামাপ্রসাদ দাবি করলেন, তখন আমাদের পরম সৌভাগ্য শ্যামাপ্রসাদের আইনসভায় খুব একটা জোর ছিল না, মাত্র কয়েকজন সদস্য ছিল। কিন্তু হিন্দু কংগ্রেসের পেছনে তখন পুরো হিন্দু সমর্থন ছিল। আমাদের পরম সৌভাগ্য যে কংগ্রেস সেটাকে সমর্থন করল। কংগ্রেস এই শ্যামাপ্রসাদের দাবিকে সমর্থন করলো, এবং তারই ফলে দেশ ভাগ হলো। এই দেশ ভাগের বিরোধিতা তখন, এই বাংলা ভাগের বিরোধিতা তখন কে করেছিল? আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের প্রাণের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্রের দাদা শরৎচন্দ্র বোস তিনি বিরোধিতা করেন। তিনি কি করেছিলেন? সোহরাওয়ার্দী যে সে সময় বাংলার প্রধানমন্ত্রী ছিল, তখন প্রধানমন্ত্রী বলা হতো। সোহরাওয়ার্দী 1946 সালে কলকাতায় দাঙ্গা লাগিয়েছিল। দাঙ্গা লাগাবার উদ্দেশ্য ছিল যাতে এখানে কলকাতাটা যাতে পাকিস্তানি যায়। আজ পর্যন্ত বাঙালি মুসলমানরা, পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান এবং বাংলাদেশের বাঙালি মুসলমান, কেউ এটাকে মেনে নিতে পারেনি যে কলকাতাকে শ্যামাপ্রসাদ নিয়ে নিলেন। এই জন্য শ্যামাপ্রসাদকে এরা গালাগালি দেয়, শ্যামা পোকা টোকা ইত্যাদি বলে। কিন্তু বলে তার কারণ হচ্ছে শ্যামাপ্রসাদের জন্যই ওরা কলকাতাকে নিতে পারেনি। তা নাহলে আমরা যেখানে এখানে বসে আছি, এখানে আমরা বসে থাকতে পারতাম না। বেশিরভাগ কি ওই বে অফ বেঙ্গলে গিয়ে ঝাঁপ দিতে হতো। আজকে আমরা এখানে যে বসে আছি সেটা শ্যামাপ্রসাদের জন্য। এবং এর সমর্থনে যদি যুক্তি চান, তাহলে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বলুন। তার মধ্যে উনি বিলাপ করছেন কলকাতা কেন পাবো না। কিন্তু কলকাতা পাননি, তার কারণ হচ্ছে একমাত্র শ্যামাপ্রসাদ। আর সেই সময় সোহরাওয়ার্দী যখন দেখলো যে কোনো ক্রমেই কলকাতাকে পাকিস্তানে ঢোকানো যাচ্ছে না, তখন চেষ্টা হলো যে একটা অন্য ধোঁকাবাজি, যেটার নাম ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্ট সভরেন বেঙ্গল, অর্থাৎ বাংলা পুরো ভারত থেকে আলাদা হয়ে যাবে। দুটো বাংলা এক হবে, হয়ে সভরেন অর্থাৎ একটা সার্বভৌম রাষ্ট্র হবে, যার সাথে বাকি ভারতের কোনো সম্পর্ক থাকবে না। এই বাংলায় সে সময় এ করা হয়েছিল যে প্রধানমন্ত্রী সবসময় মুসলমান হবে এবং অর্থমন্ত্রী সবসময় হিন্দু হবে। একটা কনস্টিটিউশনে তৈরি হয়েছিল। এই কনস্টিটিউশন কে তৈরি করেছিলেন? শ্যামাপ্রসাদ শরৎ বসু তৈরি করেছিলেন, অত্যন্ত দুঃখের বিষয়। এবং তার সঙ্গে ছিলেন আবুল হাসিম বলে একজন। এই আবুল হাসিম বর্তমানের একজন নেতা। এই আবুল হাসিম সেই 46 সালের দাঙ্গায় একটা খুব বড় ভূমিকা ছিল। তার সঙ্গে শরৎ বসু যে কি করে হাত মেলালেন তিনি জানেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আবুল হাসিম আর শরৎ বসু মিলে একটাই বানালেন যে ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল হবে, যার প্রধানমন্ত্রী সবসময় মুসলমান এবং সব কিছু 55-45 ভাগে হবে। 55 মুসলমান, 45 হিন্দু। সেটা শ্যামাপ্রসাদ নস্যাৎ করে দিয়েছে।
নস্যাৎ করে দিয়েছিলেন, উড়িয়ে দিয়েছিলেন। সেটা নিয়ে কিন্তু শ্যামাপ্রসাদ কংগ্রেসের নেতাদের কাছ থেকে বিশেষ সমর্থন পাননি, একজন ছাড়া। গান্ধী তো সমর্থন দেয়নি, নেহরু আদৌ সমর্থন দেয়নি, একমাত্র সর্দার বল্লভভাই প্যাটেল সমর্থন দিয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেলকে শরৎ বসু চিঠি লিখেছিলেন, তার উত্তরে সর্দার প্যাটেল শরৎ বসুকে লিখেছিলেন যে তুমি নিজেকে পুরো জনতার থেকে বিচ্ছিন্ন করে ফেলেছো, তোমার মতামতের কোনো মূল্য নেই। এই জিনিসগুলো সব আমাদের পক্ষে খুব উপাদেয় নয়, কারণ শরৎ বসুকে আমরা, শরৎ বসু একটা খুব সাংঘাতিক নেতা ছিলেন না, কিন্তু নেতাজির বড় দাদা হিসেবে শরৎ বসুকে আমরা অনেকেই শ্রদ্ধা করি, কিন্তু শরৎ বসু এইসব কাণ্ড করেছিলেন, এটা আমাদের জেনে রাখা দরকার। এবং শেষ পর্যন্ত শ্যামাপ্রসাদের চেষ্টায় কংগ্রেসকে নিজের দিকে টেনে এনে 20শে জুন 1947 তারিখে বাংলা আইনসভায় যে প্রস্তাব পাশ হলো, তারই জোরে পশ্চিমবঙ্গ তৈরি হলো। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তারই জোরে, যে জন্য আমরা বলি যে 20শে জুনকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করি, পালন করা উচিত। এরপর থেকে আপনারা মনে রাখবেন, এটা 20শে জুন, যে যেদিন এই বাংলার আইনসভায়, অবিভক্ত বাংলার আইনসভায় সেই করা হয়েছিল, যেটাকে এখন বিধানসভা বলা হয়, তখন আইনসভা বলা হতো, সেই আইনসভায় এই আইনটা পাশ করা হয়েছিল বা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেটাই হচ্ছে পশ্চিমবাংলার জন্ম। পয়লা এটাকে আবার লুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মমতা ব্যানার্জির সরকার। সেই ফাঁদে কেউ যেন পা না দেয়, আপনাদের সকলের উপর দায়িত্ব বর্তাচ্ছে এই খবরটা মানুষের কাছে পৌঁছে। তৃতীয় যে তথ্যটা, যেটা অনেকে জানাই, এটা আমি আপনাদের একটুখানি বলি, সেটা হচ্ছে যে শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য। শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্যটা অনেকেই জানেন, কিন্তু শ্যামাপ্রসাদ আমার আগে ঢুকেছিলেন। সে সময় এই পারমিট ইস্যু করত কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয় সে সময় পারমিট ইস্যু করত। শ্যামাপ্রসাদ কাশ্মীরে যাচ্ছিলেন। শ্যামাপ্রসাদের কাশ্মীরে যাওয়ার ইচ্ছে ছিল না, উনি জম্মু যাচ্ছিলেন। জম্মুতে জম্মু প্রজা পরিষদের যে অধ্যক্ষ ছিলেন পণ্ডিত প্রেমনাথ জোগরা, তার আমন্ত্রণে উনি জম্মু যাচ্ছিলেন। অমৃতসর থেকে পাঠানকোট হয়ে, অমৃতসর থেকে গুরদাসপুর হয়ে পাঠানকোট যেতে হতো, পাঠানকোট থেকে তারপরে কাশ্মীরে ঢুকতে হতো, সেই লাইনে যাচ্ছিলেন। সেই সময় শ্যামাপ্রসাদ যখন যাচ্ছিলেন, তখন ট্রেনে এক ভদ্রলোক উঠলেন, উঠে বললেন যে নমস্কার, আমার নাম অমুক, আমি এই গুরদাসপুর জেলার ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমি খুব শিগগিরই আশা করছি যে আপনাকে গ্রেপ্তারের জন্য একটা ইয়ে আসবে, আমার কাছে আদেশ আসবে, তখন আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব, আপনি আমার ক্ষমা করবেন। শ্যামাপ্রসাদ বললেন যে আপনার উপর আদেশ আসলে আপনি করবেন, আমার তো কিছু বলেন নেই, নিশ্চয়ই করবেন। তারপরে গাড়ি চলছে, গুরদাসপুর পার হয়ে গেল, পাটালা পার হয়ে গেল, পাঠানকোট পৌঁছে গেল, কোনো হুকুম তো এলো না। তারপরে আশ্চর্য জিনিস হলো, তারপরে সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্যামাপ্রসাদের কাছে এসে বললেন, না না, হুকুম আসেনি, উল্টে আমাকে বলেছে যে আপনাকে কাশ্মীরে ঢুকবার ব্যবস্থা করে দিন। শ্যামাপ্রসাদ একটু আশ্চর্য হলেন, কিন্তু এর পেছনে যে কি আছে সেটা তখন বুঝতে পারলেন। উনি একটা জিপ জোগাড় করলেন, জিপ জোগাড় করে সেই জিপে করে যাবেন, কিন্তু জিপের ড্রাইভার বললো যে আমার কাছে তো পারমিট নেই, আমি জম্মু ঢুকবো না, আমি এখান থেকে পাঞ্জাব থেকে রাবি বলে একটা নদী আছে, রাবি নদীর ওপর ব্রিজ আছে, সেই ব্রিজটা পার হয়ে এ পাশে পাঞ্জাব, ও পাশে জম্মু কাশ্মীর, আমি ওই পারমিট ছাড়া যেতে ঢুকবো না। তখন সেই ডেপুটি কমিশনার তাকে বললেন, আরে তুমি কেন চিন্তা করছো, তুমি চলে যাও, পারমিট তোমার পেছন পেছন চলে যাবে। তারপরে শ্যামাপ্রসাদ তো সেই জিপ নিয়ে রওনা হলেন। সেই রাবি নদীর জিপের মাঝামাঝি জায়গায় দেখেন কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। কি পুলিশ দাঁড়িয়ে আছে কেন কে জানে, কি জানেন না। উনি ওখানে যেতেই, ওখানে যে পুলিশের যে অফিসার ছিলেন, অফিসার এসে শ্যামাপ্রসাদকে বললেন, এটা হচ্ছে কাশ্মীরের সীমানা, আপনার কাছে পারমিট নেই বলে আমি জানি, আপনি কিন্তু কাশ্মীরে ঢুকবেন না, ঢুকলে গ্রেপ্তার।
তখন শ্যামাপ্রসাদ বলেন আমাকে জম্মু যেতে হবে, আমার তো প্রোগ্রাম আছে, আমাকে জম্মু যেতে হবে। বলে শ্যামাপ্রসাদ ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে উনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে ওকে একটা বন্ধ জিপে, যেখান থেকে বাইরে থেকে লোক দেখতে পাওয়া যায় না, সাধারণ ভাবে তো একটা জিপের বাইরে লোককে বসে আছে সবাই দেখতে পায়, কিন্তু একটা বন্ধ জিপে ওকে নিয়ে সোজা শ্রীনগর চলে যায়। জম্মুতে বহু লোক দাঁড়িয়েছিল ওকে স্বাগত করবার জন্য, তাদেরকে কিছু সুযোগ দেওয়া হলো না। সেই জিপটা তাকে নিয়ে শ্রীনগর চলে গেল এবং শ্রীনগরে তাকে একটা জেলখানায় বন্দী করে রাখে। এরপরে যখন শ্যামাপ্রসাদের নিত্য সঙ্গী ছিলেন বলরাজ মাধব, এই ঘটনাটা আমি বলরাজ মাধবের কাছে শুনেছি, কারণ আমি ওকে ইন্টারভিউ করেছিলাম আমার ওই জীবনীটা লেখার জন্য। যে জীবনীটা একটা কপি সিঙ্গানির কাছে আছে, একটু যারা পুস্তক উঠাকে দেখায়। বলরাজ মাধব, যিনি শ্যামাপ্রসাদের নিত্য সঙ্গী, একেবারে ছায়া সঙ্গী ছিলেন বলা যায়, সেই বলরাজ শ্যামাপ্রসাদকে ওরা পারমিট না দিয়ে ওখানে কাশ্মীরের মধ্যে ঢুকিয়ে দিল। তার কারণ সেই সময় সুপ্রিম কোর্টের কাশ্মীরের ওপর কোনো জুরিডিকশন ছিল না, সুপ্রিম কোর্টের কোনো জোর ছিল না কাশ্মীরে। কাশ্মীরে আলাদা সুপ্রিম কোর্ট ছিল এবং এই ঢুকিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট থেকে কাশ্মীরের সুপ্রিম কোর্টের জুরিডিকশনের মধ্যে ওকে ঢুকিয়ে দেওয়া। যখন উনি এই বলরাজ মাধব জানতে পারলেন যে এরকম একটা ব্যাপার ওর প্রতি হয়েছে, তখন উনি দৌড়তে একজন মেহেরচাঁদ মহাজন বলে একজন, যিনি আগে কাশ্মীরের মহারাজার মন্ত্রী ছিলেন এবং পরে ভারতীয় সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হয়েছিলেন, মেহেরচাঁদ মহাজনের কাছে গেলেন। মেহেরচাঁদ মহাজন বললেন যে তোমার এখানে আসা উচিত হয়নি, আমি সুপ্রিম কোর্টের বিচারপতি। তখন এই বলরাজ মাধব কাঁদতে কাঁদতে বললেন যে আমি আর কারোকে চিনি না, আপনার কাছে এসছি, আপনাকে বলতেই হবে। তখন মেহেরচাঁদ মহাজন বললেন যে কি হয়েছে বুঝতে পারছো, ওকে যে পারমিট ছাড়া কাশ্মীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে ওকে সুপ্রিম কোর্টের আওতার বাইরে নিয়ে যাও, ভারতীয় সুপ্রিম কোর্টের আওতার বাইরে নিয়ে যাও। এখন ভারতীয় সুপ্রিম কোর্ট কিচ্ছু করতে পারবে না, তোমাদের কাশ্মীরের হাইকোর্টে বা কাশ্মীরের সুপ্রিম কোর্টে যাই বলুক না কেন সেখানে যেতে হবে, সেখানে গিয়ে কেস করে ওর জামিন আদায় করতে হবে। এই হচ্ছে যে চক্রান্তটা হয়েছিল, যেরকম করে শ্যামাপ্রসাদকে কাশ্মীরে ঢুকিয়ে দেওয়া। তারপরে কি হয়েছিল সেটা একটা লজ্জাস্কর ঘটনা, অনেকক্ষণ বলে ফেলেছি, যদিও অরূপ বলেছেন আমি অনেক বলতে পারি, কিন্তু আমি বেশি বলবো না, প্রায় শেষও করে গেছি, বলেন যে হবে না। যেটা বক্তব্য সেটা হলো যে যখন এরকম হলো তখন ইউএম ত্রিপাঠী বলে একজন ব্যারিস্টার শ্যামাপ্রসাদকে শ্যামাপ্রসাদ ধরে মামলা লড়বেন বলে, ডিফেন্ড করবেন বলে শ্রীনগরে গেলেন। শ্রীনগরে কারুর সঙ্গে মানে শ্যামাপ্রসাদের সঙ্গে কারুকে দেখা করতে দেওয়া হচ্ছিল না, তার পরিবার তো নয়, তার পরিবার কেউ দেখা করতে পারছিল না, তার ছেলে না, তার মেয়ে না। আমি এই বিষয়ে আমি যখন বইটা লিখেছিলাম তখন তার ছেলেরা মৃত, দুই ছেলে ছিল, অনুতোষ আর দেবতোষ, তারা মৃত। তার দুই কন্যা ছিল, দুই কন্যা হচ্ছেন বড়জন সবিতা বন্দ্যোপাধ্যায়, ছোটজন আরতি ভট্টাচার্য। আরতি ভট্টাচার্য নিউ ইয়র্কে থাকতেন, কিন্তু কানে কিচ্ছু শুনতে পেতেন না, ডিমেনশিয়া হয়ে গিয়েছিল, মানে বার্ধক্যজনিত যে জড়তা আসে সেটা হয়ে গেছিল। একমাত্র সবিতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মনে ছিল এবং উনি আমাকে বলেছেন, সবিতা বন্দ্যোপাধ্যায় তখন নিজের মেয়ের কাছে পুনেতে থাকতেন, আমি পুনেতে গিয়ে ওর ইন্টারভিউ করেছিলাম। সেই সবিতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন যে ব্যাপারটা হচ্ছে যে ওকে ওরকম ভাবে নিয়ে গেল এবং ওকে পরিবারের কারোর সঙ্গে দেখা করতে দিল না যাতে হয়, এবং আরো যে রকম যন্ত্রণা দিল সেটার অবধি শ্যামাপ্রসাদের পায়ে টিভিটি ছিল, টিভিটি বলে একটা অসুখ, ডিপ ভেইন থ্রম্বোসিস। আপনাদের মধ্যে যদি কেউ ডাক্তার থাকেন তাহলে জানবেন ডিপ ভেইন থ্রম্বোসিস বলে একটা অসুখ ছিল, এবং শ্যামাপ্রসাদকে ডাক্তার বলেছিল যে আপনি ক্রমাগত হাঁটাহাঁটি করবেন, কিন্তু যে জায়গায় ওকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল সেখানে হাঁটাহাঁটির জায়গা ছিল না।
ফলে শ্যামাপ্রসাদ হাঁটাহাঁটির জায়গা পাননি। আর শেখ আবদুল্লাহ বলে দিয়েছিল শ্যামাপ্রসাদকে যেন এক ফোঁটা কোন রকম কোন সুবিধে আমাকে জিজ্ঞাসা না করে না দেওয়া। শুধু এই নয়, এর শ্যামাপ্রসাদ গ্রেপ্তার হবার 2 সপ্তাহ পরে নেহেরু আর কাটজু শ্রীনগরে গেল। নেহেরু এবং কাটজু সেই সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা শ্রীনগরে গেল কেন? বিনোদনের জন্য। সেখানে গিয়ে কিন্তু এরা এত নির্লজ্জ, সেই সময় শ্যামাপ্রসাদ ভারতের লোকসভায় সবচেয়ে অন্যতম অগ্রগণ্য লোকসভার সদস্য ছিলেন, কিন্তু শ্যামাপ্রসাদকে ওরা দেখতে গেলেন না পর্যন্ত। উল্টে এসে একটা বয়ান দিলেন যে এই শ্যামাপ্রসাদকে একটা পিকচারাস্ক বাংলোতে রাখা হয়েছে। পিকচারাস্ক বাংলো মানে কি? একটা কুটির, সেটা শ্রীনগর শহর থেকে অনেক দূরে, সেখানে একটা ঘর, সেই ঘরে শ্যামাপ্রসাদ থাকতেন, আর পাশে একটা ছোট ঘর, সেখানে শ্যামাপ্রসাদের 2 জন সঙ্গী থাকতো। এই অবস্থায় ছিল, এবং এই অবস্থায় শ্যামাপ্রসাদ মারা গেলেন। তারপরে ঘটনাটা একটু লম্বা, সেই জন্য আমি আর বেশি লম্বা করবো না। তার শ্যামাপ্রসাদ মারা গেলেন। মারা যে গেলেন, তারপরে তো তার মরদেহ কলকাতায় নিয়ে আসা হলো, এবং কলকাতায় সে সময় যে মিছিল বেরিয়েছিল তার মরদেহের পেছনে, এরকম মিছিল নাকি কলকাতা কখনো দেখি। আমি তার ছবি আমার এখানে আছে, বইটায় আছে। বইটা যদি কেউ কিনতে চান, এটা বাংলা সংস্করণও আছে। বাংলা সংস্করণটার নাম হচ্ছে ভারত কেশরী যুগ পুরুষ শ্যামাপ্রসাদ, প্রকাশক হচ্ছে মিত্র ঘোষ। এটা কলেজে পাওয়া যায়। এই বইটাতে ছবি আছে, এটাতেও ছবি আছে। মানে ছবিটা তোলা হয়েছে, আপনারা তো কলকাতার ভূগোল সবাই জানেন, কালীঘাট পোস্ট অফিসের সামনে যখন ওর মরদেহ আছে, তখন সেই মিছিলটা শেষ দেখা যাচ্ছে সেটা ভবানীপুর থানার পেছনে চলে গেছে। ওই দিক থেকে, উত্তর দিক থেকে মিছিলটা দক্ষিণ দিকে আসছে কেওড়াতলা স্টেশনের দিকে। ওর মরদেহ আছে কালীঘাট পোস্ট অফিসের কাছে, আর মিছিলের পেছনটা আছে ভবানীপুর থানা ছাড়িয়ে, বিজয়ী সিনেমা ছাড়িয়ে, ভারতীয় সিনেমা ছাড়িয়ে। ওইখানে কত মানুষ এসেছিল। সবিতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছিলেন যে সেই সময় উদ্বাস্তু যারা ছিল, তারা রাত্রে তখনও 7 ঘন্টা লেগেছিল ওর মরদেহ নিয়ে এয়ারপোর্ট থেকে বাড়িতে আসে, তার ভবানীপুরের বাড়িতে আসে 7 ঘন্টা লেগেছিল, যেটা 1 ঘন্টার বেশি সময় লাগার কথা। এবং এই 7 ঘন্টা ধরে ঢুকিয়ে সমস্ত ট্রাম লাইনের ওপর শুয়েছিল। উদ্বাস্তু যারা ছিল তারা হাউ হাউ করে কেঁদেছিল। এরপরে যেটা হয়েছিল, সেটা তো 2টো ঘটনা হয়েছিল, একটা হয়েছিল একটা হয়নি। যেটা হয়েছিল সেটা হলো যে শ্যামাপ্রসাদ মারা গেলেন 23শে জুন, তার অন্ত্যেষ্টি হলো 24শে জুন। তারপরে 13ই জুলাই কলকাতায় একটা ট্রাম ধর্মঘট হলো। ধর্মঘটের কারণ কি? 1 পয়সা ভাড়া বাড়ানো, 1 পুরনো পয়সা ভাড়া বাড়ানো। সেই ট্রাম ধর্মঘটে 13টা ট্রাম পোড়ানো, এবং এই 13টা ট্রাম পোড়ানোর ফলে এত হইচই হলো যে তাদের শ্যামাপ্রসাদের দুঃখ মানুষের চাপা পড়ে যায়। এবং এটা বলা হয়েছিল যে এর পেছনে, এই চক্রান্তের পেছনে নেহেরুর হাত আছে, এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে শ্যামাপ্রসাদকে ওরা ট্রাম চাপা দিতে পেরেছে। শুধু তাই নয়, এরপরে যেটা হয়েছিল, যেটা বলে আমি এবার শেষ করব, সেটা হলো যে শ্যামাপ্রসাদের মা যোগমা দেবী নেহেরুকে অনুরোধ করেছিলেন যে এর একটা ইনকোয়ারি হোক। শ্যামাপ্রসাদের মাপের একজন নেতা মারা গেছেন, তার একটা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের থেকে দূরে একটা জায়গায়, যেখানে কেউ যেতে পারে না, প্রায় নির্বাসনে মারা গেছেন, তার একটা ইনকোয়ারি হবে না? একটা ইনকোয়ারি হোক। কিছুতেই নেহেরু ইনকোয়ারি করতে দিন না, কিছুতেই নেহেরু ইনকোয়ারি করতে দিন। আপনারা ভাবতে পারেন যে নেতাজি সুভাষচন্দ্রের অন্তর্ধানের ব্যাপারে 5টা ইনকোয়ারি হয়েছে, 5টা ইনকোয়ারি। 3টে ভারতে হয়েছে, একটা ব্রিটেনে হয়েছে, একটা জাপানে হয়েছে। আর শ্যামাপ্রসাদের মৃত্যু সম্বন্ধে, ওই রকম পরিস্থিতিতে মৃত্যু সম্বন্ধে, নির্বাসনের মৃত্যু সম্বন্ধে একটাও ইনকোয়ারি হয়নি। এই তথ্যগুলো আমি আপনাদের কাছে রাখলাম, আপনারা ভেবে দেখবেন, এবং আপনারা যদি এর
যে সমস্ত এর সূত্রগুলো যেগুলো আমি বলেছি, এই সূত্রগুলো আপনারা যদি চান তাহলে পড়ে দেখতে পারেন। প্রধানত এই বইয়ের মধ্যে বা এর বাংলা সংস্করণের মধ্যে আছে। এছাড়া ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম বইটার কথা আমি বলেছিলাম, আরো নানা রকম জায়গায় নানা রকম সূত্র আছে। কিন্তু সূত্র ছাড়াও আমি যেগুলো বলেছি সেগুলো আমি আদালতে গিয়ে হলফনামা করে বলতে পারি, তার মধ্যে কোনো মিথ্যা নেই। এই তথ্যগুলো আপনাদের ওপর দায়িত্ব বর্তালো সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া, যারা এখানে আসেননি তাদের জানিয়ে দেওয়া, মুখে জানিয়ে দেওয়া, সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া, এইটা বলেই এবং এই মহাপুরুষের উদ্দেশ্যে আমার শতকোটি প্রণাম নিবেদন করে আজকে তার জন্মদিনে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বন্দে মাতরম। সবার সর্বপ্রতি অমর রহে। भारत माता की भारत माता की আমরা সবাই জানি এই যে বইটা উন্মোচিত হলো, কি বলবেন এই বইটা নিয়ে? ভালো বই, যেদিকে আমরা এগোচ্ছি সেদিকে একটা অত্যন্ত উচিত। আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি হিন্দুর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বাঙালি হিন্দুর উদ্দেশ্যে কি বার্তা দেবো? আপনারা একটা কি বলবো, আগ্নেয়গিরির ওপরে বসে আছি। আপনারা একটা ঘরের মধ্যে বসে আছেন, সেখানে শখানেক বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে। এইটা নিয়ে যদি আপনারা জাগেন তো জাগুন, আর না জাগলে তার অবশ্যম্ভাবী ফল যা হবার তাই হবে। আমার পরম সৌভাগ্য যে আমি সেটা দেখবার আগেই মরে যাব, কিন্তু যারা বেঁচে থাকবেন তাদের অবস্থা ভাবতে আমার এখনই হৃৎকম্প হচ্ছে।